মুসলমান তাড়াবো বলে মুসলমানকে মারধর করলে তার সাথে সাথে শুধু মুসলমানে মারধর করে থেমে গেলে হিন্দুদেরও একটা বড় অংশের ক্ষতি করে দিলে। তার মানে তোমার এই ধাপ্পাবাজিটা আসলে ধর্ম নির্বিশেষে ভারতীয় মানুষের ক্ষতি করছে। এর জন্য তো মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করেছেন এবং আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। তাহলে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনকে কেন বিরোধিতা করছেন? শুধুমাত্র বিরোধী বলেই, মানে বিরোধিতা করতে হবে বলেই কি বিরোধিতা? আচ্ছা, তুমি আমাকে বলো, শুভনন্দন কি ধরনের বাংলা ভাষা? আমি ওই কারণে সেদিন বলছিলাম শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয়। এর আগে ধনধান্য পুষ্পভরা কার গান কার পিঠে চাপিয়ে দিয়েছিলেন মনে আছে? খালি উনি তো রাকেশ রোশনকে চাঁদে পাঠানো বা ডহরবাবুকে খুঁজে বার করা এইসবের ব্যাপার না। ডহর মানে যে রাস্তা, বড় বড় করে বলছে যে আমরা অনেক এই মূর্তি বানাচ্ছি, সিধো কানোর এই করছি ওই করছি, কিন্তু ওদিকে আসলে যখন দরকার আসলে যেটা বোঝা উচিত সেটা না বুঝে অসম্মান হিসেবে ডহরবাবু বলে চালিয়ে দিচ্ছে। তার মানে এই ভদ্রমহিলা এবং এনার দল, এনারা ভাষাকে রক্ষা করা, জনগোষ্ঠীকে রক্ষা করা, এগুলোর প্রতি যত্নবান নন। অলচিকি হরফ, সাঁওতালি ভাষা, অলচিকি হরফের জন্ম তো বামফ্রন্ট আমলে। বাংলা ভাষার জন্য ভাষা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান যার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া, এই বামফ্রন্ট যখন মাতৃভাষায় স্কুলে পড়াতো তখন আপনিই লাফাতেন, বামফ্রন্ট লাটে তুলে দিয়েছে, ইংরেজি তুলে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে এইসব বলে। আর এখন আপনি এসে বলছেন ভাষা আন্দোলন করবেন। আপনার ভাষা আন্দোলনের মধ্যে কে করবে, কিভাবে করবে? আমি ওরকম প্রাদেশিকতায় বিশ্বাসী নই। কীর্তি আজাদ বা ইউসুফ পাঠান ডেফিনেটলি বাংলার মানুষের দাবি দাওয়া পার্লামেন্টে তুলে ধরতেই পারেন, কিন্তু ধরেন কি? ও, এটা তো ভুলে গেছিলাম, থ্যাংক ইউ মনে করালে। তাহলে তুমিই বোঝো, যার ভাষা আন্দোলনের সৈনিকের নাম অনুব্রত মণ্ডল, তাকে দিয়ে ভাষা আন্দোলন কত দূর যায়? দুঃখের বিষয় আমি তোমায় বলি, যেহেতু আমরা একটু সিরিয়াস আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরুচি, এটাকে তিনি যখন ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসছেন, অ্যাজ ইফ রাজনীতির শুদ্রায়ন হচ্ছে, ক্ষমতার শুদ্রায়ন হচ্ছে, সাবলটার্নরা ক্ষমতায় আসছে, এইভাবে অনেকে দেখানোর চেষ্টা করেছিলেন। আমাদের মাথায় ঢুকতো না ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের কন্যা, বিধানসভায় চেঁচিয়ে আমি ব্রাহ্মণ বলেন, তিনি কিভাবে সাবলটার্ন হলেন, তিনি কি করে তপশিলি জাতি, তপশিলি উপজাতির মানুষের প্রাত্যহিক জীবনের যন্ত্রণা বুঝলেন, মর্যাদার প্রশ্নটি কি করে তিনি টের পেলেন, কিভাবে তার তো লিভড এক্সপিরিয়েন্স নেই। তিনি অত্যন্ত কি বলবো, অত্যন্ত প্রিভিলেজড অংশ সমাজের, তার মধ্যে থেকেই তিনি আসেন এবং সেইভাবেই তিনি জীবন কাটিয়েছেন। ঠিকই একটা বাইরে টালির চাল ফালির চাল দেখিয়েছেন, ভিতরে কিন্তু সেন্ট্রাল এসিটা আছে। ঠিক বলছি তো? অর্থনৈতিকভাবে, সামাজিক মর্যাদার নিরিখে আমি ব্যানার্জি ব্রাহ্মণ কিচ্ছু কোনো একটাও ছাড়েননি ক্ষমতার উৎসকে। প্রবলেমটা হচ্ছে যে এই খিস্তি খেউড়ের ভাষাকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে বামফ্রন্টে বুদ্ধবাবুরা সব ভদ্রলোক ছিলেন ধুতি পরা, এই একজন গরিব মানুষের প্রতিনিধি, একজন হাওয়াই চটি, টালির চাল, ছেঁড়া শাড়ি, ইনি এসেছেন এবং এসে গরিবের প্রতিনিধি বলে এনার এবং এনার দলের যে কোনো অসভ্যতাকে মাফ করে দেওয়া হলো। এখন যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনকে মান্যতা দিয়েছিলেন রাজনীতির শুদ্রায়ন বলে, আজকে তারা, আমি জানি না হাত কামড়ান কিনা, কয়েকদিন আগে জলপাইগুড়িতে দেখেছো আদিবাসী শিক্ষিকা অপমান করা হয়েছে কলেজের মধ্যে, এসএফআই গিয়েছে প্রতিবাদ জানাতে, এসএফআই এর ওপর আক্রমণ করেছে টিএমসি, এসএফআই থানায় গিয়েছে, পাল্টা হয়েছে, তারপর থানায় গিয়েছে পুলিশ, এসএফআইকে আটক করেছে। তা এই টিএমসিপির হাতে নির্যাতিতা, নিগৃহীত হলেন। তুমি দেখেছো মহিলাদের সম্মানের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে, প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার্স, ওর হাজব্যান্ড সিপিএম করতো, আচ্ছা ও ছোট পোশাক পরেছিল কেন, ও রাত্রিবেলা কী করছিল, ওকে 30,000 দিয়ে দাও। ঘটনার পর ঘটনায় দেখেছো তুমি। কিন্তু এই মুখ্যমন্ত্রী তো পুজোর বৈঠক থেকে বলছেন এবছর পুজো যাতে মহিলাদের নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া হয়। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞাপনের উপর বিশেষ নজর দিতে বলেছেন হয়তো,
বড় বড় বিজ্ঞাপন হবে, আরও বেশি করে কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি হবে, আরও বেশি করে পশ্চিমবাংলা স্কুলগুলো বন্ধ হবে, আরও বেশি করে ছাত্রীরা লেখাপড়ার আওতার বাইরে বেরিয়ে যাবে, আরও বেশি করে হচ্ছে নাবালিকা বিবাহ বেড়ে যাবে পশ্চিমবঙ্গে, আরও বেশি করে ড্রপ আউট হবে। সুতরাং এই ওনার নারীর ক্ষমতায়ন এইরকমই। উনি মনে করেন যে আমি মহিলাদেরকে 1000 টাকা দিচ্ছি, আমার সম্পত্তি আমি কিনে নিলাম, এবং সেইভাবেই মিটিংয়ে গিয়ে তৃণমূলের লোকেরা বলে না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তো অ্যাজ ইফ লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে তাই আরজিকরটা মাফ করে দেওয়া যায়। লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছি তো তোমায়, তুমি ওটা নিয়ে শান্ত থাকো। এই যে কালীগঞ্জে তামান্না মরে গেল, এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা হলো, এই যে চারপাশে এত অশান্তি, এগুলো নিয়ে মহিলারা তোমরা কথা বলো না, তোমাদের দয়া করে একটা আমি দিচ্ছি তো। সুতরাং এটা আসলে আপাতভাবে ঠিকই কতগুলো আর্থসামাজিক নিরিখে এই যে ক্যাশ ট্রান্সফারের পলিসি, এর কতগুলো সুফল নিয়ে দেশ জুড়ে চর্চা হচ্ছে অর্থনীতিবিদদের মধ্যে, ঠিকই আছে। আমি ক্যাশ ট্রান্সফারের বিরোধিতা করে কথাটা বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রোচটা হচ্ছে টাকা দিচ্ছি মানে কিনে ফেলেছি। বলেছিলেন না একবার সংখ্যালঘু মানুষ সম্পর্কে, যে গরু দুধ দেয় তার লাথি তো খাবই। উনি মানুষকে মগজহীন, বিবেকহীন, মস্তিষ্কহীন ভোটার হিসেবে ভাবেন। ইংরেজিতে একটা কথা আছে ডিহিউম্যানাইজ করা, হিউম্যানকে ডিহিউম্যানাইজ করা। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ডিহিউম্যানাইজ করে প্রজা হিসেবে ভাবেন। সম্ভবত নরেন্দ্র মোদীদের থেকে শিখেছেন, নরেন্দ্র মোদীরা হয়তো ডোনাল্ড ট্রাম্পদের থেকে শিখেছেন। দক্ষিণপন্থী শাসকদের এই চল, এটাই আসলে মানুষের ক্ষমতায়ন হয় না। এই যে তুমি টাকা দেওয়ার যে বিষয়টা বলছো, না টাকা দিয়ে ভোট কিনতে চায় বা এই বিষয়টা, তাহলে সেখানে দাঁড়িয়ে দিয়ে দেওয়ার সময় তাহলে তার কাছে কেন টাকা থাকে না? এদিকে তিনি ক্লাবগুলোকে 1,10,000 করে অনুদান দিয়ে দিচ্ছেন 85 থেকে বাড়িয়ে। কারণ ডিএর লোক কম, ক্লাবের লোক বেশি। একটা ক্লাবকে টাকা দেব, সেই টাকা দেবো মানে অনেকগুলো লোককে সে ব্যবহার করে সেই ক্লাব, তার মধ্যে কিছু ভালো কাজেও লাগতে পারে, আবার কিছু মদমাংসের কাজেও লাগতে পারে। মোচ্ছব কর্তরা, কাউন্সিলর আছে, এমএলএ আছে, এমপি আছে, দিদি দেখছেন, ভাইপো দেখছে। আর সরকারি কর্মীদের ডিএ ইত্যাদি, তো তাদের সংখ্যা কম, সুতরাং তারা দে ডোন্ট ম্যাটার মাচ। এই যে সংখ্যাধিক্যের মেজরিটেরিয়ানিজম, সংখ্যাগুরুবাদ, যা ধর্মের নাম করে নরেন্দ্র মোদীরা দেশ জুড়ে প্র্যাকটিস করছে, বা জাতের নাম করে, এখন ভাষার নাম করে, পশ্চিমবঙ্গে এইটার রূপটা হচ্ছে এটা বলছে পপুলিজম, এটার গালভরা তত্ত্ববাজারে বেরিয়ে গেছে, কঠিন বাংলা শব্দ বেরিয়েছে, লোকরঞ্জনবাদ। বলছে পপুলিস্ট মুখ্যমন্ত্রী, পাবলিককে দেখেন। আসলে গায়ের জোরে, ওইভাবেই আমি কথাটা ওই জন্য বললাম যে আমি তোমাকে কিনে নিচ্ছি, এরকম একটা মনোভাব থেকে দেখা হয়। সুতরাং ক্লাবগুলোকে পারলে কিনে নিচ্ছি। আমার মনে আছে, আমার 2016 সালে বামফ্রন্ট লড়াই করেছে, হেরে গেছে, কোনো এলাকায় বিরোধীরা জিতেছেন। আমার বাড়ি যেখানে যাদবপুর, সুজন চক্রবর্তী জিতেছিলেন। যাদবপুরের এক কাউন্সিলর, আমার মনে আছে, সে সারা বছর কাজ করেনি, ভোটের আগে কতগুলো জলের কল বানিয়ে দিয়েছিল বিধানসভা ভোটের আগে। সেই ওয়ার্ডে সুজনদা লিড নিলেন এবং সিপিআইএম যাদবপুর বিধানসভাটা জিতল। যেদিন রেজাল্ট বেরোলো তার পরের দিন এসে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে লাথি মেরে নিজেরই বানানো জলের কলগুলো, পানীয় জলের কলগুলো ভেঙে দিয়ে গিয়েছিল। বলেছিল আমি জল বসাবো আর ভোট দিবি সিপিএমকে, জল খেতে হবে না। এইটা ডেঞ্জারাস। আমি বোঝাতে পারছি? এই যে আমি তোমাকে দয়া করছি, সুতরাং তুমি আমার কেনা গোলাম হয়ে থাকবে, এই অ্যাপ্রোচে যাওয়া, এইটা গণতন্ত্রের লক্ষণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়দেরও, তারাও আজ নয় কাল এই গণতন্ত্রের, তাদের এই স্বৈরতন্ত্রের ফাঁকিটা ধরা পড়ে যাবে।